1 ঘন্টা 9টা থেকে দিয়ে করা তো অফিস শুরু হয় তো মানে 10টার পরে, 9টা থেকে 10টা দিয়ে। হ্যাঁ করতেছে তো ওরা সকাল 9টা থেকে 1 ঘন্টা দিয়ে, 1 ঘন্টা হলেই হবে আমার। মঞ্জু ভাই আসসালামু আলাইকুম। মঞ্জু ভাই 9টা থেকে 1 ঘন্টা দেন, 9টা থেকে সকাল, আপনি অফিস শুরু হওয়ার আগেই। 1 ঘন্টাও হয়তো লাগবে না, আমি ওই যে কিছু জটিল আছে তো ওটা একটু দেখ করে আমি নিজে থেকে করলে সুবিধা হবে, আর বাকি জেলা ওই নিজে করে দিবে। 9টায় আমি ঠিক 9টায় যাব, বা আরো আগে বললে আরো আগে যাব। আপনি অফিসে আছেন না? ও তাহলে আমি বলতেছি যে 9টা থেকে আমি 1 ঘন্টা কাজ করব, তারপরে আপনি যা করেন করেন। আসেন, আসসালামু আলাইকুম। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আলহামদুলিল্লাহ, আমি ওই যে মুঞ্জু ভাইয়ের কাছে ফোন দিছিলাম, মনে হয় ফোন দিচ্ছে, আপনাদের তো কাজের চাপ বেশি। আমি কালকে আমার বন্ধ আছে, আমি আপনার থেকে ওই যে মঞ্জু ভাই বলছি, মঞ্জু ভাই বলছে ঠিক আছে, সেটা হলো 9টা থেকে 10টা 1 ঘন্টা আপনাকে নিয়ে কাজ করব। তাহলে কখন দিতে পারবেন নি? মানে 10টার পর তো আপনাদের কাজে অবশ্য এঙ্গেজ হবেন মনে হয়। তাহলে হলো মানে আপনাদের না ঠিক আছে, মানে 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 আপনাদের কাজ চাপে কোন সময়, তার আমি আগে যাব। 11টার দিকে ধরেন নাকি? তাহলে হলো আমি কটার দিকে যাব, আপনি কোন সময় থেকে আমাকে সময় দিবেন? ও ফাঁকে ফাঁকে করবো তাই না? তাহলে আমি ঠিক 10টায় আসবো নি। তাহলে আপনি একটু 10টায় রেডি থাকেন তাহলে। আচ্ছা না, তাহলে আসসালামু আলাইকুম। যাই 10টা যাই, যে আধা ঘন্টা করলেও কিছু কমে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই মাবুদের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর সেই সাথে আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা শত ব্যস্ততার মাঝেও আপনারা ক্লাসে জয়েন করলেন। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা জয়েন করেছেন, আল্লাহ আপনাদের সে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক এবং আপনাদেরকে আল্লাহ উত্তর পদোন্নতি দান করুক, এ কামনায় আমরা শুরু করছি দণ্ডবিধি। দণ্ডবিধি 1898 সনের, আসলে হয় না, 1860 সনের 45 নং আইন। এই আইনটি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে এবং দণ্ডবিধি নামে পরিচিত হবে। এটা 1 ধারা। বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের দণ্ড এ আইনে হবে। 2 ধারা। বিদেশে অপরাধ করলে এ আইনেই দণ্ডিত হবে। 3 ধারা। বাংলাদেশের নাগরিক বিদেশে গিয়ে অপরাধ করলে অথবা বিদেশি নাগরিক বাংলাদেশে অপরাধ করলে অথবা বাংলাদেশের কোনো নাগরিক জাহাজে উড়োজাহাজে অপরাধ করলে সে বাংলাদেশে অপরাধ করেছে বলে গণ্য হবে। 4 ধারা।
এ আইনের বিধিবিধান। 5 হলো এ আইন অন্য আইনকে প্রভাবিত করবে না। 5। 6 হলো যে সাধারণ ব্যাখ্যা, দ্বিতীয় অধ্যায় সাধারণ ব্যাখ্যা। সংজ্ঞার মধ্যে অপরাধের কথা লেখা না থাকলেও কোনো ক্ষেত্রে অপরাধ করে রেহাই পাবে, কোনো ক্ষেত্রে রেহাই পাবে না। 6। আর এই কথাগুলি যে সংজ্ঞায় দণ্ডের কথা নেই, এই কথাগুলি প্রত্যেক বারে বারে পুনরাবৃত্তি করা হবে না। 7। লিঙ্গ 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 বলতে পুরুষ নারী উভয়কে বোঝাবে, এটা 8। 9 হলো বচন, বচন বলতে এক বচন বহু বচন বোঝাবে, এটা 9। 10 হলো পুরুষ মহিলা বা নারী পুরুষ অথবা নর নারী। নর বলতে যে কোনো বয়সের ছেলে মানুষ, আর নারী বলতে যে কোনো বয়সের নারী মানুষ বা মহিলাকে বোঝাবে, এটা 10। ব্যক্তি বলতে কোনো ব্যক্তিও বোঝাবে, কোনো প্রতিষ্ঠান কোনো সংস্থাকে বোঝাবে, 11। জনসাধারণ বলতে সমগ্র দেশের জনগণ অথবা কোনো অঞ্চলের অংশবিশেষ জনগণকেও বোঝাবে, 12। আর 13 বাতিল, 14 রাষ্ট্রের কর্মচারী, 15 16 বাতিল, 17 হলো সরকারি কর্মচারী, 18 ন্যায়, 19 জজ, বিচার করার ক্ষমতাপ্রাপ্ত এবং রায় দিলে রায় কার্যকর হয় এমন ব্যক্তিকে জজ বলে। 19 বিচারালয়, যেখানে জজ বা বিচারক রায় প্রদান করেন সেই জায়গাকে বিচারালয় বলে। 20 সরকারি কর্মচারী। 21 স্থাবর অস্থাবর সম্পত্তি। 22 অন্যায় লাভ অন্যায় ক্ষতি। 23 অসাধুভাবে। 24 প্রতারণামূলকভাবে। 25 চাকরের সম্পদ মনিব যদি নাই অথবা মনিবের সম্পদ চাকর না বলে নিলে চুরি বলে গণ্য হবে। হ্যাঁ, কার্যবিধি ছিল, আমি ধরছি যেহেতু বলে নেই একটু, ঠিক আছে। এটা হলো 27 নকলকরণ। 28 দলিল। 29 মূল্যবান জামানত। 30 উইল। 31 32 33 আমরা নেই নাই। একই উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি মিলে অপরাধ করলে সমান অপরাধী হবে। 34 35 নেই নাই। 36 হলো কোনো কাজের আংশিক করা না করা, হলো 36। 37 হলো একটা অপরাধ দ্বারা অন্য অপরাধে প্ররোচনা দেওয়া। 37 একই ঘটনায় জড়িত অপরাধীরা ভিন্ন ভিন্ন দোষী হতে পারে। 38 স্বেচ্ছাকৃতভাবে। 39 অপরাধ। 40 বিশেষ আইন। 41 স্থানীয় আইন। 42 ইনজুরি বা ক্ষতি। 44 43 তাহলে কই গেল আলামিন? 43 কি পড়িনি আমরা না? 43 পড়ছি। অবৈধ কিন্তু আইনত করতে বাধ্য, এটা 43। 45 হলো জীবন। 46 হলো মরণ। জীবন বলতে মানুষের জীবন বোঝাবে, আর এটা 45। আর মরণ বলতে মানুষের মৃত্যুকেই বোঝাবে, এটা 45। 47 হলো প্রাণী। প্রাণী বলতে গরু ছাগল হাঁস মুরগি এগুলো সবটাই বোঝাবে। 47 জাহাজ। 48 জাহাজ। জাহাজ বলতে পানিপথে চলে এমন সবটাই জাহাজ, তবে যার মধ্যে মালামাল বহন করা হয় এমন জিনিস। 48 49 হলো বৎসর। বৎসর মাস এইগুলি বলতে ইংরেজি ক্যালেন্ডার বোঝাবে। 49 50 হলো ধারা। আইনের পূর্বে একটা অঙ্ক সংখ্যা থাকে, এই অঙ্ক সংখ্যাটাকেই ধারা বলে। হলফ 51, সৎবিশ্বাস 52, আশ্রয়দান 52 ক। এ পর্যন্ত গেল দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় দণ্ড সম্পর্কিত। আমাদের দেশে দণ্ড 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড। এই কারাদণ্ড আবার 2 প্রকার: সশ্রম, বিনাশ্রম, অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত। এই হলো 5টা দণ্ড। 53 আর সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। 54 সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে। 55 তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা খর্ব করবে না। 55 ক। তারপরে একেবারে চলে গেলাম 73 না 74, 73 নির্জন কারাবাস। 73 দেখি এখানে টেস্ট নেই। নির্জন কারাবাসের ক্ষেত্রে 6 মাস কারাবাসের ক্ষেত্রে
6 মাস কারাবাসের ক্ষেত্রে নির্জন কারাবাস কতদিন? আপনারা লেখেন। 6 মাস কারাবাসের ক্ষেত্রে, কারাদণ্ডের ক্ষেত্রে যদি নির্জন কারাদণ্ড দেয় তাহলে কতদিন দিবে? 57 ছিল তাই না? নিবনি, 2-1 সারা পড়ে গেছি। যেটা প্রশ্ন করছি এটা লেখেন। 6 মাস কারাদণ্ডের ক্ষেত্রে নির্জন কারাবাস, দ্রুত লেখেন। 1 মাস। 6 মাসের অধিক 1 বছর পর্যন্ত 2 মাস, 1 বছরের অধিক হলে 3 মাস। 3 মাস, এটা হলো 73। আর এই কারাভোগের সময় হবে অনধিক 14 দিন। একটানা 14 দিনের অধিক এই কারাভোগ করানো যাবে না, এটা হলো 74। বর্ধিত দণ্ড দ্বাদশ এবং সপ্তাদশ অর্থাৎ 12 এবং 17 অধ্যায়ের অপরাধ করে কমপক্ষে 3 বছর যদি দণ্ড হয় কমপক্ষে, অথবা তারও বেশি হয়, পরবর্তীতে এই অধ্যায়ের অপরাধ করলে আদালত তাকে বর্ধিত দণ্ড দিতে পারে। বর্ধিত দণ্ডটা কি? যাবজ্জীবন কারাদণ্ড অথবা যার মেয়াদ 10 বছরের কম নয়, এমন দণ্ড দিতে পারবে। এটা হলো 75 ধারা। এই পর্যন্ত গেল 3য় অধ্যায়। 4র্থ অধ্যায় সাধারণ ব্যতিক্রম। সরকারি কর্মচারী নিজেকে আইন বলে বাধ্য মনে করে কোনো কাজ করলে অপরাধ হবে না। 76। বিচারপতি তার কার্য সম্পাদনকালে কৃতকার্য অপরাধ বলে গণ্য হবে না। 77। বিচারক আর বিচারকের রায় কার্যকর যে করে তারও, ওই যে জল্লাদ মোল্লাদ, এদেরও অপরাধ হবে না। 78। জনগণ নিজেকে আইন বলে বাধ্য মনে করে কাজ করতে গিয়ে অপরাধ হয়ে গেলে রেহাই পাবে। 79। আইনানুগ কাজ করতে গিয়ে দুর্ঘটনা। 80। বড় ছোট অপরাধ। 81। 9 বছরের কম বয়স্ক বালক। 82। 9-এর বেশি 12-র কম। 83। পাগলের অপরাধ নয়। 84। অনিচ্ছা করে নেশা করে অপরাধ করলে রেহাই পাবে। 85। ইচ্ছা করে নেশা করে অপরাধ করলে রেহাই পাবে না। 86। সম্মতিক্রমে খেলাধুলা করতে গিয়ে দুর্ঘটনাক্রমে অপরাধ হলে রেহাই পাবে। 87। সম্মতিক্রমে উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে গেলে রেহাই পাবে। 88। 88 না আলামিন? 88। আর 89 হলো 88। 89 শিশু বা পাগলের উপকারার্থে তার অভিভাবক বা পিতামাতার অনুমতি নিয়ে যদি উপকার করতে যে ক্ষতি হয় তাহলে এটা অপরাধ বলে গণ্য হবে না। তবে এটা সম্মতি নিতে হবে তার অভিভাবকের থেকে বা পিতামাতার থেকে। 89। যে ক্ষেত্রে যে সম্মতি বলে গণ্য নয়, এটা হলো 90। ভয় দেখিয়ে সম্মতি নিলে সম্মতি হবে না। ভ্রান্ত ধারণা দিয়ে সম্মতি নিলে সম্মতি হবে না। এবং শিশু বা পাগল সম্মতি দিলে সম্মতি হবে না, এটা 90। আবার যে ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা আছে, এটা জেনেও যদি সম্মতি আদায় করে, এটাও সম্মতি বলে গণ্য হবে না। 91। এই কথাগুলি মনে রাখেন, প্রশ্ন দিব কিন্তু। সম্মতি কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না, এই যে 90 লিখবেন, 91 লিখবেন, এইগুলি লিখবেন। তারপর চলে গেলাম সম্মতিবাদিত উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে গেলে রেহাই পাবে। 92। এলার উদাহরণগুলি মনে আছে কিনা জানি না। যোগাযোগ রেহাই পাবে। 93। তাৎক্ষণিক ভয় দেখিয়ে অপরাধ করে নিলে রেহাই পাবে, এটা 94। সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ নয়। 95। আত্মরক্ষার্থে কৃতকার্য অপরাধ নয়। 96। আত্মরক্ষা 2 ক্ষেত্রে, দেহের ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে, এটা 97। আত্মরক্ষা শিশু পাগলের বিরুদ্ধে প্রয়োগ করা যায়। 98। অধিকার প্রয়োগ করা যায় না। 99। সরকারি কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে কাজ করতে গিয়ে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকলে অধিকার প্রয়োগ করা যায় না। 99 এর একটা পয়েন্ট। আর সরকারি কর্মচারী তার আইনানুগ কাজ করতে গিয়ে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকলে অধিকার প্রয়োগ করা যায় না। যতটুকু ক্ষতি করার ততটুকু ক্ষতি করতে হবে, তার বেশি ক্ষতি করা যায় না। আশ্রয় লাভের সুযোগ থাকলে ক্ষতি করা যায় না। সবটা মিলে 99। এটা হলো আত্মরক্ষার সীমা। দেহের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার এমন আঘাত বা আক্রমণ, মৃত্যু যার পরিণতি, গুরুতর জখমী যার পরিণতি, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, অপহরণের জন্য আক্রমণ, এমনভাবে আটক যেখানে আশ্রয় লাভের সুযোগ নেই। 100। আর দেহের ক্ষেত্রে মৃত্যু ছাড়া অন্য ক্ষতি। 101। প্রশ্ন হতে পারে আত্মরক্ষার সীমা আলোচনা করুন। আইনের দৃষ্টিতে এর পৃথক এর ভিন্নতা আছে কিনা, এর পৃথক ভিন্নতা আছে কিনা। হ্যাঁ, পৃথক ভিন্নতা হলো এই যে 101। মৃত্যু ছাড়া অন্য ক্ষতি করে যদি দেহ রক্ষা করা যায়, মৃত্যু ঘটানো যাবে না, এটাই হলো আইনের ভিন্নতা। আর হলো
এই দেহের ক্ষেত্রে আরম্ভ স্থিতিকাল 102 দেহের সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার 103, এই দস্যুতা বা ডাকাতির ক্ষেত্রে, অপথে রাত্রিবেলা গৃহপ্রবেশের ক্ষেত্রে, ঘরে বা তাঁবুতে অগ্নিসংযোগ, এমনভাবে চুরি যেখানে অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা রয়েছে, এটা হলো 103। মৃত্যু ছাড়া অন্য ক্ষতি 104, আরম্ভ স্থিতিকাল 105, নিরপরাধ শিশু বা ব্যক্তির ক্ষতি 106। এ গেল হলো চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় হলো অপরাধের সহায়তা সম্পর্কিত। সহায়তা 107, দুষ্কর্মের সহায়তা বা প্ররোচনা দানকারী 108, অনুপস্থিত থেকে সহায়তা 109, উপস্থিত থেকে সহায়তা 114, যে অপরাধে প্ররোচনা দিয়েছে সেটা ভিন্ন করলে রেহাই পাবে বা পাবে না 111, আর যেটা করতে বলছে সেটাই বেশি করে ফেলছে 113। বড় অপরাধ অর্থাৎ মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অপরাধ না হলেও রেহাই পাবে না 115, কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অপরাধ না হলে রেহাই পাবে না 116, 10 বা ততোধিক ব্যক্তিকে প্ররোচনা দিলে 117, আর কোন অপরাধের মৃত্যু বা কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে জেনেও খবর না দিলে 118, সরকারি কর্মচারী ষড়যন্ত্র সম্পর্কে জেনে খবর না দিলে 119, কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে খবর না দিলে 120, আর অপরাধমূলক ষড়যন্ত্র 120-এর ক, অপরাধমূলক ষড়যন্ত্রের সাজা 120-এর খ। আপনাদের জন্য প্রশ্ন, অপরাধমূলক ষড়যন্ত্রে অপরাধীর সংখ্যা সর্বনিম্ন কত? দ্রুত লেখেন। অপরাধমূলক ষড়যন্ত্রের সিংহে ক্ষেত্রে অপরাধীর সংখ্যা সর্বনিম্ন কত? দ্রুত লেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, সর্বনিম্ন 2 জন, আলহামদুলিল্লাহ। 11টা এখন বলা যাবে কি, পরে বলবো নেই, আগে পড়ে নেই। আমরা চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম হলো রাষ্ট্রবিরোধী সম্পর্কিত অপরাধ। এটা 121 থেকে 130 পর্যন্ত। এখানে আমরা একটা ধারা নিয়েছি যে রাষ্ট্রদ্রোহী, এটা হলো 124-এর ক। তারপরে আমরা চলে গেলাম সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হলো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অপরাধ সম্পর্কিত অধ্যায়। এই অধ্যায়ে আমরা নেই নাই, এই অধ্যায়ে আমরা নিয়েছি 140, সেনাবাহিনী নৌবাহিনীর পরিচয় যদি মিথ্যা পরিচয় দেয় 140 ধারা। আমরা চলে গেলাম অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হলো গণশান্তি ভঙ্গকারী অপরাধ সম্পর্কিত অধ্যায় বা বেআইনি সমাবেশ সম্পর্কিত অধ্যায়, এটা অষ্টম অধ্যায়। এই অধ্যায়ে বেআইনি সমাবেশের সংজ্ঞা 141, বেআইনি সমাবেশের সদস্য 142, বেআইনি সমাবেশ করা 143, মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশ 144, ছত্রভঙ্গের আদেশ দেওয়ার পর অবস্থান করা 145, দাঙ্গা 146, দাঙ্গার সাজা 147, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা 148। একটু স্লো বলবো, তাই না? সাধারণ উদ্দেশ্য 149, লোক ভাড়া করা 150, ছত্রভঙ্গের আদেশ দেওয়ার পর অবস্থান করা 151, বেআইনি সমাবেশে বাধা দেওয়া 152, 153 কি আলামিন? 153 একটু দেখে নেই, দাঁড়ান। 153 হলো দাঙ্গা সংগঠনে মারাত্মক উত্তেজনা সৃষ্টি করা, এটা হলো 153। ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা, না কোন শ্রেণীর বিষয়ে কোন শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব লেগে দেওয়া, এটা হলো 153-র ক। আর ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা বেআইনি সমাবেশের জন্য 153-র খ। যে জমিতে বেআইনি সমাবেশ হবে তার সাজা 154। 155 হলো যে ব্যক্তির উপকারার্থে দাঙ্গা সংগঠিত হয় তার দায়িত্ব। 55 আমরা নিব না। আর বেআইনি সমাবেশের জন্য লোক ভাড়া করা 150 তো বলছি না। বেআইনি সমাবেশের লোকজন ভাড়াটিয়াদের আশ্রয় দেওয়া, এটা 57। আর ভাড়াটিয়া হয়ে আসা 158, মারামারি 159, সাজা 160। এটা হলো অষ্টম অধ্যায় গেল। আপনাদের জন্য প্রশ্ন, বেআইনি সমাবেশ করতে সর্বনিম্ন লোকের সংখ্যা। বেআইনি সমাবেশে সর্বনিম্ন লোকের সংখ্যা। বেআইনি সমাবেশে সর্বনিম্ন লোকের সংখ্যা 5 জন। আর মারামারিতে সর্বনিম্ন লোকের সংখ্যা, মারামারিতে সর্বনিম্ন লোকের সংখ্যা, মারামারিতে সর্বনিম্ন লোকের সংখ্যা, মারামারিতে সর্বনিম্ন লোকের সংখ্যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মারামারিতে সর্বনিম্ন লোকের সংখ্যা, মারামারিতে সর্বনিম্ন লোকের সংখ্যা 2। আলহামদুলিল্লাহ।
তাহলে আমরা চলে গেলাম নবম অধ্যায়ের নাম হলো সরকারি কর্মচারীর অপরাধ সম্পর্কিত অধ্যায়। ঘুষ, এটা হলো 161, ঘুষ নিলে 161, দূরের দালাল 162, কাছের দালাল 163, উভয় দালাল 164, মূল্যবান জিনিস ঘুষ গ্রহণ করলে 165, ঘুষ যে দিবে সাহেব ঘুষ না নিলে যে দিতে গেছে তার অপরাধ 165 ক, সাহেব ঘুষ নিলে সে রেহাই পাবে 165 খ, আইন অমান্য 166, মিথ্যা দলিল প্রস্তুত করা 167, ব্যবসা করা 168, জমি কেনা নিলামে ডাকা 169, সরকারি কর্মচারীর পরিচয় দেওয়া 170, র্যাঙ্ক ব্যাচ লাগানো পোশাক পরা 171। এটা গেল হলো নবম অধ্যায়। দশম অধ্যায়ে আমরা চলে গেলাম। দশম অধ্যায়ের নাম হলো সরকারি কর্মচারীর আদেশ অবমাননা সম্পর্কিত অধ্যায়। দশম অধ্যায়। সমন জারিকালে আত্মগোপন 72, সমন জারিকালে বাধা 173, সরকারি কর্মচারী তলব করেছে আসেনি 174, দলিল আনে নাই 175, খবর দেয় নাই 176, মিথ্যা খবর দিয়েছে 177, হলফ করতে বাধ্য হয়ে হলফ করে নাই 178, প্রশ্নের উত্তর দেয় নাই 79, স্বাক্ষর করে নাই 80, হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছে 181, হয়রানির জন্য মিথ্যা খবর দিয়েছে 182, 83 84 আমরা নেই নাই 85 নিয়েছি। সরকারি কর্মচারীর কাজে বাধা 186, সাহায্য করে নাই 187, সরকারি কর্মচারীর আদেশ নোটিশ অমান্য করেছে 188। 89 90 দুটাও নেই আলামি, তাই না? আমরা তারপর চলে গেলাম 11তম অধ্যায়। 11তম অধ্যায় হলো মিথ্যা সাক্ষ্যদান এবং বিচারিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্পর্কিত অধ্যায়। 11 অধ্যায়। এ অধ্যায়ে মিথ্যা সাক্ষ্য দান 91, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি 92, মিথ্যা সাক্ষ্য দান সৃষ্টি উভয়ের সাজা 93, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি দ্বারা মৃত্যুদণ্ড 94, মিথ্যা সাক্ষ্য দান মিথ্যা সাক্ষ্য সৃষ্টি দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড 95, মিথ্যা সাক্ষ্যকে ব্যবহার করা 196, মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা 197, মিথ্যা সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করা 198। এরপরে চলে গেলাম আলামত নষ্ট করা, অপরাধের ক্রাইম সিন নষ্ট করা 201, অপরাধীকে অপরাধের দায় থেকে রক্ষা করার জন্য খবর না দেওয়া 202, অপরাধীকে অপরাধের দায় থেকে রক্ষা করার জন্য মিথ্যা খবর দেওয়া 203। প্রশ্ন হতে পারে ক নামক ব্যক্তি বিষ পানে ক নামক ব্যক্তি হত্যা করেছে, বিষ পান করিয়ে হত্যা করেছে, কিন্তু সে পুলিশকে যায় খবর দিল যে সে সাপে কামড়ে মারা গেছে। তাহলে কেন এই খবরটা দিল? এই খবরটা দিল এই জন্য অপরাধীকে রক্ষা করার জন্য। বিধায় এই মিথ্যা খবরের জন্য 177, অপরাধীকে রক্ষা করার জন্য মিথ্যা খবর এই জন্য 203। সরকারি কর্মচারী দলিল বিনষ্ট করেছে, এই উত্তর আপনাদের দিয়ে শুরু। সরকারি কর্মচারী দলিল বিনষ্ট করেছে, সরকারি কর্মচারী দলিল বিনষ্ট করেছে, সরকারি কর্মচারী এজাহার ছিঁড়ে ফেলেছে, সরকারি কর্মচারী জব্দ তালিকার কপি ছিঁড়ে ফেলেছে, সরকারি কর্মচারী সুরতাল রিপোর্ট বিনষ্ট করে ফেলছে। এখন কত দেখেন তো, লেখেন। এজাহারের কপি ছিঁড়ে ফেলছে, জব তালিকার কপি ছিঁড়ে ফেলছে, তাহলে 204। আলহামদুলিল্লাহ, এই তো পারেন। এখন 205 এলাও হয়ে গেছিল, তাই না? তারপরে আমি 205 থেকে এখন পড়ানো শুরু করব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আপনাদের আর বেশি দিন পড়তে হবে না, আপনাদের অল্প পড়াতেই পরীক্ষা চলে আসতেছে। আর 5 মাস টাইম আছে আপনাদের। 5 মাস একেবারেই ভালো করে নিয়ত করে পড়ালেখায় মন বসিয়ে দিন। 5 মাস পর আপনাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এবার পরীক্ষা একটু আগেই নিবে, কি জন্য? সামনে নির্বাচন আছে। নির্বাচনের হাওয়া যখন শুরু হবে তখন আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা। এই বছর থেকে শুরু হবে। তো বিএনপি তো ওই যে মাঠ গরম করার জন্য কাজ করতেছে, আবার সরকারও এইগুলি ঠেকানোর জন্য চেষ্টা করবে, যা সব পেরা পড়বে পুলিশের উপর। অতএব পরীক্ষার সুযোগ পেলেই সরকার পরীক্ষা নিয়ে নিবে। এই জন্য আপনারা মোটামুটি মাথায় ধরে রাখেন 5 মাস টাইম আছে, 5 মাসের বেশি পাবেন না। 5 মাস পড়লেই আপনাদের প্রস্তুতি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। লেগে থাকেন, ইনশাল্লাহ হবে। তাহলে আপনারা কি এই 5 মাস পড়বেন নাকি কেটে পড়বেন? কেউ কেউ আছেন কি এরকম যে ভালো না লাগলে কেটে পড়বো, এরকম কেউ আছেন? 2-1জন লেখেন দেখি যে কেটে পড়বেন। এরকম যারা আছেন তারা লেখেন, আর যারা কেটে পড়বেন না তারা লেখার দরকার নাই। যে এরকম
সব আইন পড়াবো, সব এর মধ্যে সব হয়ে যাবে, মোটামুটি সবই হয়ে যাবে। আপনারাও তারপরে নিজের থেকে কোনো কোনো আইন একটু দেখে নিন। দেখা যাচ্ছে যে আমি হয়তো বা দু একটা এমন আইন নামই জানি না, আপনারা সব বইগুলো একটু পড়ে পড়ে নিন। পিআরবি কত স্যার? পিআরবি পড়াবো, এই যে দণ্ডবিধি শেষ হলেই পিআরবি ধরবো, আর এই ডিজিটাল শেষ হয়ে গেলেই পিআরবির সঙ্গে একসঙ্গে সাক্ষ্য আইনও দিব, দূরে একটা করে। দেখা যাবে পিআরবি আর সাক্ষ্য আইন একসঙ্গে শেষ হয়ে যাবে। আপনাদের এই চিন্তা করেন না। কেউ কি আছেন কেটে পড়বেন? না, কেটে পড়বেন না স্যার, একটু কথা ছিল ফোন দেন। আমার নাম্বার তো 01718996423, না হলে আমার বইয়ের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, ফোন দেন, এই ক্লাসের পরে ফোন দেন। তাহলে আমরা পড়া শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দণ্ডবিধি একেবারেই সহজ একটা আইন, যদি একটু মনে রাখতে পারেন তাহলেই হলো। তাহলে আমরা চলে যাচ্ছি 205। তাহলে 205 মানে কি? আছেই হলো 511টা ধারা, তাহলে 200 ক্রস করে ফেলছি। তাহলে সব ধারাও যদি পড়ি তাহলে আমাদের আর 300টা ধারা, কিন্তু আমরা সব পড়বো না। তো কিছু কিছু এর মধ্যে পাবো যেগুলি আমাদের সঙ্গে রিলেটেড না, আমরা ওলা আমরা করবো আর কি, ওলা বাদ দিব। তার মানে দণ্ডবিধিতে সময় বেশি লাগবে না ইনশাল্লাহ। তাহলে 205-এ বলছে, কোন ব্যক্তি মামলা মোকদ্দমার ব্যাপারে নিজেকে মিথ্যা পরিচয় দিল। 2 আইন একসাথে পড়াবো না? আচ্ছা ঠিক আছে, পড়াবো না। আপনারা অনেকেই বলছেন 2 আইন একসাথে পড়াবো না, তাহলে এক আইন পড়ায়, কিন্তু ডিজিটালটা ধরছি, এটা শেষ করে দেই, এটার অন্তত শেষ করি। কিন্তু আগাতে পারবো না তো, অনেক আইন, 50টা আইন পড়বো। 50টা আমার গাইডে যে কটা আইন আছে সবটাই পড়বো, আমার সূচি বইয়ে সবটাই আমরা শেষ করার চেষ্টা করব। মানে আমি দণ্ডবিধির সঙ্গে উন্নয়নের 1-2টা ধারা দিব, বেশি দিব না তো, 1-2টা দিব। মানে উন্নয়ন দিলেও 1-2টা দিব, আর দণ্ডবিধিটা পড়াচ্ছি তো দণ্ডবিধি বেশি দিব, উন্নয়ন 1টা ধারা দিব। মানে শুরু। তাহলে কোন ব্যক্তি মামলার ক্ষেত্রে বা মোকদ্দমার ক্ষেত্রে নিজেকে মিথ্যা পরিচয় দিল, তাহলে তার সাজা হবে 205। এই প্রশ্ন কিন্তু ডাইরেক্ট এভাবে প্রশ্ন হবে না, প্রশ্ন হবে কিরকম? ক নামক ব্যক্তি আদালতে গিয়ে খ বলে পরিচয় দিল, দিয়ে একটা মামলার সে সাক্ষ্য প্রদান করলো, সে ব্যক্তি কি অপরাধ করলো? তাহলে ও তো আসলে খ না, ও নিজে তো ক, বিধায় সে একটা মামলায় গিয়ে অন্য ব্যক্তির সাক্ষ্য দিয়ে আসলো, নিজেকে সেই ব্যক্তির পরিচয় দিয়ে, বিধায় সে 205 ধারায় দণ্ডিত হবে। আমি বাস্তব একটা, এই যে মালিক আছে আমার সাথে, দেখেন মালিক ওই স্যারকে চিনে, ইজাজ স্যার ইন্সপেক্টর হয়ে গেছে, এখন সিআইডিতে আছে, ইন্সপেক্টর ইজাজ স্যার। এই ইজাজ স্যার ডিসিপ্লিনে আমাদের ডিএমপি হেডকোয়ার্টারে কাজ করতো। তো ইজাজ স্যার তখন সাব ইন্সপেক্টর ছিল, তেমন ইন্সপেক্টর এই স্যারের কাছে একটা মামলা, সিআইডির একটা মামলাটা কিরকম দেখেন? একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা, তো ওই ব্যক্তিকে জামিন নিবে, জামিন নিতে গেলে শর্ত হলো ওর এলাকার একজন ব্যক্তি ওকে চিনে, এই মর্মে তার পক্ষে আসে জামিন নিতে হবে, তাহলে আদালত তাকে জামিন দিবে। এখন এই লোক আর পায় না, তো তখন কি করছে? এই ওর আত্মীয় স্বজন দিয়ে অথবা উকিলের মাধ্যমে ওই রাস্তার মধ্যে থেকে একজন লোককে কন্ট্যাক্ট করছে। এমনি রাস্তায় ঘুরে বেড়ায় না লোকজন, এই লোককে কন্ট্যাক্ট করছে যে তুই বলবি আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার অমুক জায়গায়, আমার নাম এই, আমার বাপের নাম এই, আমার গ্রামের নাম এই, আমি এই যে জামিন নিতে এসেছি সেই লোক আমার চাচাতো ভাই, তার নাম এই, তার বাপের নাম এই, এরকমকে বলবি। ওকে আগে শিখাই নিয়ে আসে, ওকে আসে কোর্টে উঠাইছে, কোর্টে আসে ওর পক্ষে জামিনদার হয়েছে, কিন্তু ওর বাড়ি কিশোরগঞ্জ না, ও রাস্তার একজন লোক। তাহলে এই লোকটা কি অপরাধ করলো? এই লোকটা মামলা, স্যার অসুস্থ, আচ্ছা স্যারের কাছে ফোন দিব না, ওর নাম্বার আছে। তাহলে এই লোকটা নিজেকে অন্য লোকের পরিচয় দিচ্ছে মামলার ক্ষেত্রে, কিন্তু অন্য কোনো ব্যাপারে না, মামলার ক্ষেত্রে। তাহলে এই লোকটা অপরাধ করেছে
205। প্রিয় ভাইরা, 205 মনে হয় কাশীপুরের লোক। হ্যাঁ, এই তো বুঝছেন। তাহলে কি 205 ক্লিয়ার? 206, 7, 8, 9, 10 এগুলি আমরা নিব না, পরে নিব, নিয়ে লাগলে পরে নিব। এখন চলে গেলাম 211। 211 পড়ার আগে আমি টেস্ট নেই। টেস্ট, নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে যদি কেউ মিথ্যা মামলা করে, মিথ্যা অভিযোগ করে, তার দণ্ড, নারী শিশুর ধারা লেখেন। নারী শিশু নির্যাতন দমন আইনে যদি মিথ্যা মামলা করে, দ্রুত লেখেন, এই 6, 7, 8, 9, 10 এই পর্যন্ত এই কটা বাদ দেন, পরে নিব না আমরা। আমি যেটা দিই সেটা নেন। 217 ধারা, আলহামদুলিল্লাহ তো পারছেন। এরপরে আমি যাচ্ছি, এটা সুহেল কি, এই যে সুহেল রানা পুলিশ হেডকোয়ার্টার্সের পেন ড্রাইভ দিল, এই সুহেল নাকি? হ্যাঁ সুহেল, তুমি আমাকে যে পেন ড্রাইভ দিলে, এই সুহেল নাকি? আমাদের এখন আমরা যাই, এখন আমরা গেলাম মানব পাচার আইনে। মানব পাচার আইনে মিথ্যা মামলা দায়েরকারী, মিথ্যা অভিযোগকারীর অপরাধ। মানব পাচার আইন আমাদের পড়া হয়েছে কিন্তু। মানব পাচার আইনে মিথ্যা মামলা, মানব পাচার আইনে মিথ্যা মামলা, মানব পাচার আইনে মিথ্যা মামলা। নারী শিশু 17, এটা পারছেন, সবাই পারছেন। মানব পাচারের কত বলেন? একজন পর্নোগ্রাফি লিখছে 13, তাহলে পর্নোগ্রাফি আমি আর বললাম না, 13 পর্নোগ্রাফিটা 13, আমি এটা আর বলতে চাইছিলাম আর বললাম না। তাহলে মানব পাচারেরটা লেখেন। মানব পাচারে একজন লিখছে 15, পর্নোগ্রাফি 13, আমি এটা তো আর এটা নিচ্ছি না, পর্নোগ্রাফি চাচ্ছি না তো, মানব পাচার চাচ্ছি। মানব পাচার আইনে 15, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা পেরেছেন। তাহলে মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে কি আইনে কি বিধান আছে? তাহলে বিভিন্ন আইনে বিভিন্ন আছে, তার মধ্যে আমরা 3টা আইন বললাম, 4টা বললাম। দণ্ডবিধি 211, মানব পাচারের 15, পর্নোগ্রাফি 13, নারী শিশু 17, নারী শিশু 17। এরপরে আমরা চলে গেলাম 212। এখন আপনাদের আর লিখতে হবে না, এখন গেলাম 212। এখন 212 হলো অপরাধীকে আশ্রয় দান। অপরাধীকে আশ্রয় দান। হ্যাঁ, বাল্য বিবাহ হলো 6, যৌতুকেরও 6। তাহলে এই কোন ব্যক্তি কোন অপরাধীকে যদি আশ্রয় দেয়, তাহলে তার সাজা হবে 212। এটা কি আর বোঝার কিছু আছে? লেখা থাকবে অপরাধীকে আশ্রয় দিয়েছে, তাহলে কি করেছে? 212 ধারায় অপরাধ করেছে। 213, 214, 215 এগুলা নিব না। 212, 213, 214 নিব না। নগর আমাদের না দিছে কিনা যায় না, খোরশেদ জানি, কিন্তু বইতে আমি পাঠাইনি। টা দিয়ে দিই, নিয়ে নেন। 213 হলো যে এই অপরাধীকে শাস্তি হতে রক্ষা করার জন্য, লুকিয়ে রাখার জন্য উপহার গ্রহণ করা। কোন অপরাধীকে অপরাধের দায় থেকে রক্ষা করার নিমিত্তে যদি লুকিয়ে রাখে, অপরাধীকে শাস্তি হতে লুকিয়ে রাখার জন্য তাকে উপহার গ্রহণ করা, তাহলে হবে 213। অপরাধীকে অপরাধের দায় থেকে বাঁচানোর জন্য উপহার গ্রহণ করা, উপহার গ্রহণ করা। তাহলে তারা ঘুষও হয়ে যায়। যখন এরকম হয় তখন আমরা ওই ঘুষ দিয়েও মেকআপ করতে পারি, যার কারণে আমরা এটা নিতে চাচ্ছি না। আর অপরাধীকে বাঁচাবার বিনিময়ে উপহার গ্রহণ করা, এটা হলো 14। এলা পরে নেই, আমরা 16তে চলে যাচ্ছি।
তাও নিয়ে নিই, বিধিকিচ্ছি করার দরকারটা কি? তাহলে অপরাধীকে অপরাধের দায় থেকে বাঁচানোর জন্য, তাকে লুকে রাখার জন্য উপহার গ্রহণ করা, এটা যদি কেউ করে তাহলে তার সাজা হবে 213। কিরকম? যে অপরাধীকে বাঁচানোর জন্য লুকে রাখবে, এই জন্য উপহার গ্রহণ করছে। যে এই তোমাকে আমার হলো একটা ইয়ে দিলাম, এই ওভেন, মাইক্রো ওভেন আছে না, ওই যে খাবার দাবার গরম করে, এই ধরনের একটা মেশিন উপহার দিল। আর এর বিনিময়ে ওই লোকটা কি করতেছে, যে ওর বাড়িতে লুকে রাখতেছে। যে পুলিশ আসলে তো করিমের বাড়িতে করিমকে খুঁজবে, করিম হলো মামলার আসামি, কিন্তু করিম কার বাড়িতে থাকে? এখন রহিমের বাড়িতে থাকে। তাহলে রহিম কেন রেখেছে? ওকে লুকে রাখার জন্য ওর কাছ থেকে মাইক্রো ওভেন নিয়েছে। তাহলে অপরাধীকে লুকে রাখার জন্য, অপরাধের দায় থেকে রক্ষার নিমিত্তে লুকে রাখার জন্য যদি উপহার গ্রহণ করে, তাহলে তার সাজা হবে 213। আর আশ্রয় দিলে তো 212 আছে। আশ্রয় দিল আবার উপহারও গ্রহণ করলো, তখন হবে হলো 213। তাহলে অপরাধীকে আশ্রয় দান 212, এই আশ্রয় দানের বিনিময়ে আবার উপহার নিয়েছে, তখন আবার হবে 213। আর অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে বা লুকে রাখার জন্য উপহার গ্রহণের জন্য প্রস্তাব করছে যে তুই আমাকে এটা দে, তোকে আমি বাঁচাই দিব, এটা হলো 214। চোরাই মাল উদ্ধার করে দেওয়ার জন্য, চোরাই মাল উদ্ধার করে দিবে এই জন্য উপঢৌকন গ্রহণ করছে। পুলিশ বলছে, পুলিশ বলছে যে আমাকে 5,000 টাকা দাও, তোমার এই চোরাই মোবাইল উদ্ধার করে দিব, এই প্রস্তাব দিল। তাহলে এরকম যদি প্রস্তাব দেয় তাহলে তার সাজা কি হবে? উপহার গ্রহণ করে চোরাই মাল, অপহৃত বা চোরাই মাল সম্পত্তি উদ্ধারে সাহায্য করার জন্য উপহার গ্রহণ করে, তাহলে তার সাজা হবে 215। তাহলে চোরাই মোবাইল উদ্ধার করে দেওয়ার জন্য পুলিশ অফিসার 2,000 টাকা নিল, তাহলে এটা একদিকে ঘুষ হলো, আর একদিকে এখানে হলো এই মালটা উদ্ধার করে দেওয়ার জন্য উপঢৌকন গ্রহণ করলো, তাহলে হবে 215। তাহলে অপরাধীকে লুকে রাখার জন্য উপঢৌকন গ্রহণ 213। আর উপঢৌকন গ্রহণের জন্য প্রস্তাব করলে 214। চোরাই মাল উদ্ধার করে দিবে এই কথা বলে যদি উপহার গ্রহণ করে 215। তাহলে মিথ্যা মামলা দায়ের, কিছুই শোনা যায় না, মানে এখন শোনা যায় কিনা দেখেন। মিথ্যা মামলা দায়ের 211। অপরাধীকে আশ্রয় দান 212। অপরাধীকে আশ্রয় দেওয়ার জন্য যদি উপহার গ্রহণ করে 213। অপরাধীকে অপরাধের দায় থেকে বাঁচায় দেওয়ার জন্য, লুকে রাখার জন্য, উপঢৌকন নেওয়ার জন্য প্রস্তাব করে 214। চোরাই মাল উদ্ধার করে দেওয়ার জন্য যদি উপঢৌকন গ্রহণ করে, টাকা গ্রহণ করে, জিনিস গ্রহণ করে 215। প্রিয় ভাইরা দেখেন তো, আবার মিথ্যা মামলা দায়ের 211। অপরাধীকে আশ্রয় দান, শুধু আশ্রয় দিয়েছে 212। আশ্রয় দেওয়ার বিনিময়ে উপঢৌকন নিয়েছে, টাকা নিয়েছে, জিনিস নিয়েছে 213। কাউকে লুকে রাখার জন্য, আশ্রয় দেওয়ার জন্য, অপরাধীকে আশ্রয় দেওয়ার জন্য উপহার চাইছে, এটা প্রস্তাব করেছে, তাহলে 214। চোরাই মাল উদ্ধার করে দিবে এই জন্য যদি কোনো টাকা নেয়, উপহার গ্রহণ করে, তাহলে হবে 215। প্রিয় ভাইরা এখন বুঝলেন কিনা দেখেন তো, এই 15 পর্যন্ত বোঝা গেল কিনা? তাহলে অপরাধীকে আশ্রয় দান 212। অপরাধীকে আশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় মানে লুকে রাখার জন্য যদি উপহার গ্রহণ করে
তখন হবে 213। অপরাধীকে লুকে রাখার জন্য উপহার নেওয়ার প্রস্তাব করে 214। আর চোরাই মাল উদ্ধার করে দিবে এই জন্য যদি উপহার গ্রহণ করে 215। 216 হলো পলাতক আসামিকে যদি আশ্রয় দেয়, তাহলে তার সাজা হবে 216। পলাতক আসামি কিরকম? পলাতক আসামি, উদাহরণ, হাজত থেকে পায়ে বেরি পড়া আসামি হাজত থেকে পালিয়ে গেল, কামার এই 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 হাজতির পায়ের বেরি কেটে দিল, পায়ের বেরি কেটে দিল, তাহলে পায়ের বেরি কেটে দিল, তাহলে এটাও একটা আশ্রয় দান, এটাও তাকে লুকে রাখতেছে। বেরি থাকলে তো মানুষ সহজে চিনবে, আর বেরি কেটে দিল মানে তার অপরাধটা লুকে দিল। তাহলে অপরাধীকে লুকিয়ে রাখার জন্য এই এই কামার তার বেরি কেটে দিয়েছে। তাহলে এই কামার বেরি কেটে দিছে, আপনি বলেন তো বেরি পড়া যদি কোনো লোক হয় তাহলে নিঃসন্দেহে ধরে নেবেন সে তার শ্বশুরবাড়ি থেকে আসছে নাকি জেলখানা থেকে আসছে অথবা পুলিশের কাছ থেকে আসছে, আপনি বলেন তো। তাহলে নিঃসন্দেহে আপনি বলবেন যে এটা পালে আইছে, কারণ শ্বশুরবাড়ি গেলে কারো পায়ে বেরি লাগে দেয় না, হাতে হ্যান্ডকাপ পরায় না। তাহলে এই কামার কি করলো? এই পলাতক, প্রশ্নের মধ্যে কিন্তু পলাতক কথা নেই। পুলিশের নিকট থেকে এক আসামি বের হয়ে গিয়ে কামারের কাছে গেলে কামার তার হাত পায়ের বেরি কেটে দিল। কামারের কি অপরাধ? তাহলে কামার পলাতক আসামি, এটা প্রশ্নের দেখেই বুঝে নিতে হবে, পলাতক আসামিকে বেরি কেটে আশ্রয় দিয়েছে, বিধায় কামার 216 ধারায় অপরাধী হবে, পলাতক আসামিকে আশ্রয় দেওয়ার অপরাধে। বোঝা গেল কিনা দেখেন। বলে কি কি আইন শেষ শেষ করেছেন, এটা আমরা গ্রুপে দিয়ে দিব। কোন কোন আইন আমাদের পড়া হয়েছে আমি গ্রুপে দিব নি, আলামিন একটু লেখো তো কোন কোন আইন পড়া হয়েছে। পড়ার পরে গ্রুপে পাবেনি, আলামিন দিয়ে দিচ্ছে কোন কোন আইন আমাদের পড়া হয়ে গেছে। পড়া হয়ে গেছে মানে যে আবার পড়বো না এমন না, আমরা পড়বো আবার। 12 থেকে 16 একই মনে হচ্ছে স্যার। হ্যাঁ একই রকমই তো, যে অপরাধীকে আশ্রয় দিছে, এটা কি অপরাধী বলেনি, এটা হলো 12। অপরাধীকে আশ্রয় দিছে আবার টাকা নিছে, বলছে আমাকে যদি এই জিনিস দাও আমি আশ্রয় দিব। এটা জিনিস দিয়েছে, আশ্রয় দিছে, তাহলে জিনিসের বিনিময়ে উপহারের বিনিময়ে আশ্রয় দিছে, তখন হবে 13। আর আশ্রয় দিমো কিন্তু আমাকে এই জিনিস দেওয়া লাগবে এরকম বলছে, তাহলে হবে 14। চোরাই মাল তোর উদ্ধার করে দেবো কিন্তু আমাকে 2000 50-50 আমাকে দিতে হবে, আমি উদ্ধার করে দিব 50-50, এরকম অনেক সময় বলে না, শুনছেন না? এরকম যদি টাকা গ্রহণ করে বা জিনিস নেয় তাহলে হবে 15। আর অপরাধী, পলাতক অপরাধীকে হাজত থেকে পলাতক, জেলখানা থেকে পলাতক, এটাকে যদি কেউ আশ্রয় দেয় তাহলে হবে 16। হ্যাঁ 16 হাজত থেকে পলাতক, ধরেন পুলিশের নিকট থেকে পালালেও তো এটাও পলাতক। তাহলে এই 11 থেকে 16 পর্যন্ত বোঝা গেল কিনা দেখেন। মিথ্যা মামলা 211, অপরাধীকে আশ্রয় দিয়েছে, কি অপরাধী বলেনি, তখন হবে 212। এই অপরাধ কি অপরাধী তা উল্লেখ করেনি, খালি বলছে অপরাধীকে আশ্রয় দিবে দিবে এর বিনিময়ে অর্থ গ্রহণ করছে বা মূল্যবান জিনিস নিয়ে ফেলছে, বিনিময়ে আশ্রয় দিছে, তাহলে হবে 13। আর কোনো কিছু দে তাহলে তোকে আমি আমার বাসায় থাকতে দেব, এরকম যদি হয় তখন হবে 14। চোরাই মাল উদ্ধার করে দিতে দিব কিন্তু আমাকে এত টাকা দাও, এই টাকা দিয়ে দিল, তাহলে হলো 15। পলাতকটাকে আশ্রয় দিল, হাজত থেকে পলাতক, জেলখানা থেকে পলাতক, পুলিশ হেফাজত থেকে পলাতক, এটাকে আশ্রয় দিলে হবে 216। 16 কতে যাব কিনা? হ্যাঁ তো ভাই আসসালামু আলাইকুম। তো ভাই আসসালামু আলাইকুম। চাপা লাগে চলে আসি নাকি? হ্যালো, চাপা লাগে। তাহলে
216 কতে গেলাম, শেয়ার করা যাচ্ছে না কেন? কি শেয়ার করা যাচ্ছে না? চাকরিটা রাখবো না, ক্লাস তো বাইর করে দেবো। কি শেয়ার করা যাচ্ছে না? শেয়ার করতো, ক্লাস শেয়ার করতো, করে অঞ্চলে দিত। ক্লাস শেয়ার করবেন কিভাবে? এই ক্লাস শেয়ার করলে তো আমার ব্যবসা শেষ। হায় আল্লাহ, আপনারা তো কিছুই বুঝতেছেন না। আমি তো আপনাদের এই গ্রুপটা পড়াচ্ছি অর্থের বিনিময়ে। এখানে এখন যার যতটুকু উপকৃত হন, আমার এই ক্লাসগুলি যদি আপনি শেয়ার করে দেন, তাহলে তো আমার ব্যবসা একবারে মাঠে, মানে কোথায় উঠায় এটাকে, এটা কি ধরো কথা বলে না যে, মানে মাঠে ওঠাবে নামাবেন তো না, এটা শেয়ার করা যাবে না ভাই। আমার এই ক্লাসগুলি আপনারা শেয়ার করেন না। শেয়ার করা যাচ্ছে না কেন? শেয়ার করা যাবে না তো, শেয়ার করলে তো আমার ব্যবসা শেষ হয়ে যাবে, আমার এই ক্লাসগুলি সবাই পেয়ে যাবে। তাহলে আপনারা টাকা দিয়ে পড়তেছেন, আপনারও যা হলো যে শেয়ার করে দিলে সবাই এমনি পেয়ে যাবে, আপনি এটা শেয়ার করেন না ভাই। তাহলে এই ক্লাস শেয়ার করার সুযোগ নেই, না করার সুযোগ নেই। এখন আমরা গেলাম 16 ক। ডাকাতকে দস্যুকে যদি আশ্রয় দেয় তাহলে হবে তখন 16 ক। বলতে পারেন যে এলা কিভাবে বুঝবো? বলছি প্রশ্নের ঢং দেখে, প্রশ্নের গতি দেখে আপনি একটু এই ধারাগুলো যদি মুখস্থ থাকে তাহলে প্রশ্ন দেখলে বুঝবেন এই এটা 12 না হয়ে এটা 13 হবে কেন? এই ও তো টাকা নিছে, ওর বাড়ির থাকার জায়গা দিছে, টাকা নিছে, এই জন্য হলো 13 হবে। হ্যাঁ, ও থাকার জন্য টাকা চাইছে, তুই আমার বাড়িতে থাকবি 10 দিন, পুলিশ তো খুঁজে পাবে না, এর বিনিময়ে আমাকে কিন্তু ওই তোর 2 বিঘা জমি আছে না, ওখানে 1 কাঠা জমি আমাকে দিতে হবে, এরকম প্রস্তাব করেছে। তো এরকম যদি প্রস্তাব করে তখন হয়ে যাবে 14। চুরি যাওয়া মাল উদ্ধার করে দিবে, এর বিনিময়ে টাকা নিল, তাহলে হবে 15। চ্যাঙ্গে উঠবে স্যার, হ্যাঁ হ্যাঁ চ্যাঙ্গে উঠবে। আর হলো পলাতক আসামিকে আশ্রয় দিয়েছে, প্রশ্ন দেখেই বুঝবেন, এটা হলো 16। আর ডাকাতকে দস্যুকে আশ্রয় দিয়েছে 16 ক। প্রিয় ভাইরা, এখন আমি পড়াবো না, আপনারা পড়াবেন। আমি প্রশ্ন করব, আপনারা ধারা বলবেন। অন্য জায়গায় নেই, আমি যেখানে পড়াচ্ছি এর পরে পরে ধারা বলবেন। আমি যেখানে পড়াচ্ছি এর পরে পরে ধারা, অন্যগুলা বলার দরকার নেই। দেখি, কোন ব্যক্তির ক্ষতি সাধনের মানুষে এবং কোন ব্যক্তির অন্যায়ভাবে উপকার করার মানুষে যদি আইন অমান্য করে, আমরা এটা আগে বলেছি, সরকারি কর্মচারী কারো ক্ষতি আর কারো লাভ, অন্যায়ভাবে লাভ আর অন্যায়ভাবে কারো ক্ষতি করার জন্য যদি আইন অমান্য করে, তাহলে কত হবে? আপনি লেখেন 217। হ্যাঁ, এর সঙ্গে 166। আলহামদুলিল্লাহ। আর যদি মিথ্যা দলিল প্রস্তুত করে, ওই যে বলেছিলাম যে ধারায় মামলা রেকর্ড করা সেটাতে না করে অন্য ধারায় করেছে, তাহলে হবে কত? 218 আর 167। আলহামদুলিল্লাহ, আমার আগের পড়া ছিল। তাহলে 217, 218 আমার হয়ে গেল। 219 কি আমরা নিব? 220 যাই, 19 না নেই। 220 বলছে, বিচারে প্রেরণ করিবার আটক রাখিবার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আইন বিরুদ্ধ কাজ করিয়াছে বলে জানা সত্ত্বেও, আইন বিরুদ্ধ কি লিখছে? বিচারে প্রেরণ করার আটক রাখিবার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আইন বিরুদ্ধ কাজ করেছে বলে জানা সত্ত্বেও যদি তা করে, এটাই না? 220 যাচ্ছি। আইনসঙ্গতভাবে যাকে গ্রেপ্তার করা যায় না সেই ব্যক্তিকে যদি বিচারার্থে প্রেরণ করে বা গ্রেপ্তার করে বিচারার্থে প্রেরণ করে, তাহলে তিনি 220 অপরাধী হবেন। উদাহরণ, আইনসম্মতভাবে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় না সে ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে যদি প্রেরণ করে, তাহলে তিনি অপরাধী হবেন 220, অবৈধ আটকের অপরাধে। প্রশ্ন, টহল দলের ইনচার্জ সাব ইন্সপেক্টর করিম, তিনি জরিনা নামক এক ভদ্র নারীকে গার্মেন্টস কর্মী হিসাবে জেনে শুনে তাকে যৌনকর্মী হিসাবে গ্রেপ্তার করে
তাকে কোর্টে চালান দিল। সাব ইন্সপেক্টর করিমের কি অপরাধ? টহল দলের ইনচার্জ করিম, সাব ইন্সপেক্টর করিম গার্মেন্টস কর্মী জরিনাকে যৌনকর্মী হিসেবে গ্রেপ্তার করে কোর্টে চালান দিল। সাব ইন্সপেক্টর করিমের কি অপরাধ? তিনি যেহেতু জানে গার্মেন্টস কর্মী, তারপরে যৌনকর্মী হিসেবে গ্রেপ্তার করে কোর্টে চালান দিয়েছেন, সেহেতু সে আইন বিরুদ্ধ গ্রেপ্তার করেছেন, বিধায় দণ্ডবিধি 220 ধারায় অপরাধী হবেন। একই সাথে বিভাগীয় দণ্ড ভোগ করবেন পুলিশ আইনের 729, PRB 857। তাহলে 20 পর্যন্ত দিলাম, আর দিতে চাচ্ছি না, এর মধ্যে আরো ঝামেলা আছে। বিশ পর্যন্ত আজকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। তাহলে অপরাধ মিথ্যা মামলা দায়ের 211, অপরাধীকে আশ্রয় দান 212, অপরাধীকে লুকে রাখার জন্য, আশ্রয় দেওয়ার জন্য উপহার গ্রহণ 213, অপরাধীকে লুকে রাখার জন্য বা আশ্রয় দেওয়ার জন্য উপহার গ্রহণের জন্য প্রস্তাব করা 214, চোরাই মাল উদ্ধার করে দিবে এই বলে উপহার গ্রহণ 215, পলাতক বা হাজত থেকে পলাতক আসামিকে আশ্রয় দান 216, ডাকাত দস্যুকে আশ্রয় দান 216 ক, আইন অমান্য সরকারি কর্মচারী আইন অমান্য 217, সরকারি কর্মচারী মিথ্যা দলিল প্রস্তুত 218, আইন বিরুদ্ধ গ্রেপ্তার, যাকে গ্রেপ্তার করা যায় না তাকে গ্রেপ্তার করে চালান দিয়ে দেওয়া, আদালতে চালান দেওয়া 220। এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেল কিনা? 220 পর্যন্ত দেখেন, 220 পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে কিনা? দুই একজন একটু লেখেন যে হ্যাঁ বোঝা গেছে, তাহলে আমি ডিজিটালে যাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। মইদুল, এখন শোনো, আমরা ডিজিটালে যাচ্ছি। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 নামে অভিহিত হবে 1 ধারা। ডিজিটাল 2 ঝ, ডিজিটাল ডিভাইস 2 নিয়, ডিজিটাল নিরাপত্তা 2 ট, ম্যালওয়্যার 2 দন্তান্ন, বেআইনি প্রবেশ 2 থ, পুলিশ অফিসার 2 একটু দাও না, কোন কোন আইন হয়ে গেল? পুলিশ অফিসার 2 ড, মুক্তিযুদ্ধের চেতনা 2 প, আইনের প্রাধান্য 3, আর অতিরাষ্ট্রিক 4, বাংলাদেশের নাগরিক বিদেশে অপরাধ করলে 4 1, বিদেশি কোনো ব্যক্তি বাংলাদেশে অপরাধ করলে 4 2, বাংলাদেশে থেকে বিদেশে অপরাধ করলে 4 3, এজেন্সি নিয়োগ 5, একজন মহাপরিচালক এই রেজা কি হোয়াটসঅ্যাপে যুক্ত নাই? এই যে রেজা, এই যে রেজা, এমডি রেজা, কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড দিবেন দয়া করে। না, দয়া করবেন কেন? আপনি টাকা দিয়ে পড়তেছেন, এমনি অ্যাড হবেন। আলামিনের নম্বরে ফোন দেন। যারা হোয়াটসঅ্যাপে যুক্ত নাই তারা আলামিনের নম্বরে এই পড়ার পরেই ফোন দিবেন।
পড়ার পরেই ফোন দিবেন, ফোন দিয়ে ওকে বলবেন যে অ্যাপসে যোগ করে নেন, তাহলে ও যোগ করে নেবেনি। এই এজেন্সি গঠন 5 ধারা। একজন মহাপরিচালক, 2 জন পরিচালক নিয়ে এজেন্সি গঠিত হবে 5-1। এজেন্সির প্রধান কার্যালয় থাকবে ঢাকায় 5-2। এজেন্সি নিয়োগ হবে কম্পিউটার এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ এমন ব্যক্তিদের মধ্য থেকে এই মহাপরিচালক এবং পরিচালক নিয়োগ হবে। এটা 6-1। এরা 24 ঘন্টায় এজেন্সিতে কর্মরত থাকবে 24-2। 6-1-2 বলছি। আর মহাপরিচালক ছুটি, অসুস্থ অথবা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকলে জ্যেষ্ঠ পরিচালক তার দায়িত্ব পালন করবে 6-3। আর এই এজেন্সিতে অন্য কিছু কর্মচারী লাগবে, এইগুলি সরকার বিধি দ্বারা প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করবেন 7 ধারা। ডিজিটাল ডিভাইসের সাহায্যে কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা হলে এই তথ্য উপাত্ত ব্লক বা অপসারণ করা যায় 8 ধারা। এমন কোনো তথ্য যা ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি, এই তথ্য অপসারণ বা ব্লক করার জন্য মহাপরিচালক বিটিআরসিকে অনুরোধ করবেন 8-1। আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেটা হুমকি স্বরূপ, সেটা অপসারণ বা ব্লক করার জন্য আইন প্রয়োগকারী বাহিনী বিটিআরসিকে মহাপরিচালকের মাধ্যমে আবেদন করবেন 8-2। মহাপরিচালক বিটিআরসি মহাপরিচালক বা পুলিশের আবেদন পাওয়ার পর সরকারের অনুমতিক্রমে এই তথ্য অপসারণ বা ব্লক করে দিবেন 8-3। 6-2 বুঝেন নাই? 6-2 বলছে যে এই যে মানে এজেন্সি নিয়োগ হলো বিশেষজ্ঞদের মধ্য থেকে, এই মহাপরিচালক এবং পরিচালক এরা তাদের অফিসে 24 ঘন্টা কর্মরত থাকবেন। 24 ঘন্টা কর্মরত থাকবেন। এরা 3 জন মিলে 24 ঘন্টায় কর্মরত থাকবেন। কোনো সময় এরা অ্যাবসেন্ট থাকবে না। একজন অ্যাবসেন্ট থাকলে আরেকজন দায়িত্ব পালন করবে। এ কথা বললো 6-3। বুঝে গেল কিনা? তাহলে 8-এ আমরা বলেছিলাম বিটিআরসি। বিটিআরসি বলতে কি বোঝায়? লেখেন, বিটিআরসি বলতে কি বোঝায়? বিটিআরসি বলতে কি বোঝায়? কে আগে লিখতে পারেন? বিটিআরসি বলতে কি বোঝায়? কে আগে লিখতে পারেন? বিটিআরসি বলতে কি বোঝায়? বাস্তবে আসেনি স্যার, মানে বাস্তবে আসেনি কোনটা আবার? হামিদুর রহমান, কি বাস্তবে আসেনি? বিটিআরসি বলতে কি বোঝায়? একটু লিখতে মনে হয় সময় লাগতেছে। পুলিশ, হ্যাঁ এই যে বুঝাই দিচ্ছে নূর হোসাইন, মানে 24 ঘন্টা কর্মরত 22 ধারা বুঝাচ্ছে। টেলিযোগাযোগ, না বিটিআরসি মানে টেলিযোগাযোগ খালি বুঝাচ্ছে না তো, এই যে তার নিচেরটা কি লিখে দেখেন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, এটা বোঝায়। এখন দেখেন যারা জানেন না তারা এটা নিয়ে নেন। বাংলায় বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বা কমিশন। তারাই তো পারলেন। এটা হলো 8-এ। তাহলে 8-এ প্রশ্ন কি ছিল? কোন তথ্য উপাত্ত ব্লক বা অপসারণ করা যায় কি? গেলে কিভাবে করতে হয়? পারবেন ইনশাল্লাহ। এমার্জেন্সি রেসপন্স টিম 9 ধারা। এমার্জেন্সি রেসপন্স টিম কি? এমার্জেন্সি রেসপন্স টিম হলো ডিজিটাল নিরাপত্তার স্বার্থে একটা টিম থাকবে, যে টিম তাৎক্ষণিক এই কার্যক্রম ডিজিটাল নিরাপত্তার স্বার্থে কার্যক্রম পরিচালনা করেন। এই টিমকে বলে এমার্জেন্সি রেসপন্স টিম।
এই টিমটা মহাপরিচালকের অধীনে থাকবে। এই টিম পুলিশ এবং ওই এজেন্সির লোকের সমন্বয়ে গঠিত হবে। এই টিমও 24 ঘন্টায় কর্মরত থাকবে। এটা হলো 9 ধারা। এই টিমের কাজ হলো ডিজিটাল কাঠামোর জন্য, ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এ ধরনের বিষয়টা চিহ্নিত করা এবং তা নিবারণের পদক্ষেপ গ্রহণ করা এবং প্রয়োজনে বিদেশি কোনো সংস্থার সঙ্গে সরকারের অনুমতি ক্রমে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এই এমার্জেন্সি টিমের কাজ, এমার্জেন্সি রেসপন্স টিমের কাজ। এটা হলো 9 ধারা। প্রিয় ভাইরা, এই 8-9 পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আপনারা এখন দেখেন তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা। এটা কে লিখে দিল? আলামিন নাকি সুহেল মহিউদ্দিন? ফৌজদারি, বাল্যবিবাহ, যৌতুক, বিসিএল, নারী শিশু, মাদকদ্রব্য, পর্নোগ্রাফি, প্রকাশ্য জুয়া, মানব পাচার, পুলিশ আইন, পেনাল কোড চলতেছে, ডিজিটাল চলতেছে। হ্যাঁ, এই যে ভালো লিখে দিছে। এই যে যারা 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 এই আইনগুলি পান না, এই আইনগুলি দেখে নেন। ইতিমধ্যে এতগুলো আইন আমাদের হয়ে গেছে। আলামিন আর লিখে দেওয়া লাগলো না। এই লোকটারে আমরা ধন্যবাদ দেই। এই লোকটার জন্য খালি ধন্যবাদ না, এই লোকটার জন্য দোয়াও করি, আল্লাহ এ যা লিখে দিছে আমাদের উপকৃত হলাম আমরা, এর জন্য তুমি উত্তম যা যা দান করো। 10টা আইন তো সবই শেষ হয়ে গেছে, হয়ে গেলে এগুলা পরে আমার আবার এগুলা শেষ হয়ে গেলে আবার ব্যাগে যায় আবার পড়াবো, সমস্যা নাই, শুনতে থাকেন। দেখেন, আমি একটা জিনিস আজকে ট্রেনিং এ অনেকগুলো জিনিসই শিখছি, তার একটা জিনিস শিখেছি, ছোট্ট একটা জিনিস, এগুলাই পরে দেখবো। আমি একটা জিনিস লিখি, মানুষ একদিনে শেখে? আপনারা বলেন তো, মানুষ কি একদিনে শেখে সব? মানুষ কি একদিনে সব শিখে না একটু একটুকে শিখে? আমরা সিআরপিসি বলি অথবা ফৌজদারি কার্যবিধি, অনেক সময় আমরা ইংরেজিতে শর্টে লিখি। শর্টে কি লিখি দেখেন, CRPC। দেখেন তো আপনারা এটা দেখতে পাচ্ছেন না উল্টা হয়ে গেছে কিনা, আল্লাহ জানে। এই উল্টাটা সিধা করার বুদ্ধি কি? আপনারা সিধা দেখতেছেন না উল্টা দেখতেছেন? এটা উল্টা দেখবেন। সিধা করার বুদ্ধি কি? আয়না দিলে সিধা দেখবে। আপনারা মনে হয় উল্টা দেখেন, কিন্তু দেখেন তো আমি আমারটা লেখা হয়তো আপনাদের উল্টা লাগতেছে, কিন্তু এরকমকে সিআরপিসি কেউ লেখে। এটা সঠিক না বেঠিক? এটা হলো বেঠিক। CRPC তে কি বোঝাচ্ছে? সিতে ক্রিমিনাল, তে আর তে কি আর জানি না, পিতে প্রসিডর আর সিতে কোর্ট। তাহলে এই যে সির পর যে আর, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই আরটা দ্বারা না, এটা এই যে এই আরটা হলে এই সি এর সঙ্গে হবে। তাহলে সি এর সঙ্গে যদি এই আরটা হয়, তাহলে এই আরটা হবে এরকম, তাহলে ওই মাঝের যে আরটা, সির পরে যে আর, ওটা হলো ছোট হাতের আর হবে। এই সিটার সঙ্গে এই আরটা, এই আর সহ সি, এই সি আর এই দুটা মিলে ক্রিমিনাল। এটা এই ক্রিমিনাল বোঝানোর জন্য আর পর্যন্ত নিয়েছে, যার কারণে এই আরটা হবে ছোট হাতের, তারপর পিটা বড়, সিটা বড়, ওটা ভিন্ন ভিন্ন জিনিস বোঝাচ্ছে। তাহলে এই সি আর ক্রিমিনাল, পিতে প্রসিডর, সিতে কোর্ট। তাহলে প্রিয় ভাইরা, আপনারা মনে হয় আমার কথা বুঝতে পেরেছেন। আপনারা উল্টে দেখেন, না হলে আয়নার মধ্যে দেখেন আমার এই জায়গাটা, তাহলে আপনারা বুঝবেন। নাকি আপনারা বুঝতে পারতেছেন না? কেউ না লিখে দেখান এখানে। হ্যাঁ, CRPC, হ্যাঁ এই যে লিখে দিছে দেখেন, এই যে একজন লিখছে সি আর ছোট হাতের আর দিতে হবে, পি কিন্তু নিচে হবে না, পিও কিন্তু ওই সি এর সোজা হয়ে যাবে, আবার এর পরের সিটাও ওই বড় হাতের সি হয়ে যাবে। হ্যাঁ, CRPC, এই যে তুহিন যেটা লিখছে এটা একেবারে পারফেক্ট হচ্ছে। আবার নিচে একজন লিখছেন সি বড় হাতের দিচ্ছেন আর ছোট হাতের, আবার পরের পিও ছোট হাতের দিচ্ছেন না, পরের পিটাও বড় হাতের হবে, পরের সিটাও বড় হাতের হবে। বুঝতে পারছি কিনা? এই যে রশিদ লিখছে, রসুল যেটা লিখছে এটা সুন্দর হচ্ছে, সি বড় হাতের আর ছোট হাতের, পরের পিও বড়ের, পরের সিও বড় হাতের।
এভাবে লিখবেন। আমি উল্টা লিখলে সঠিক হতো, আমি তো উল্টা লিখতে পারতেছি না, এটা বুঝলেন। তাহলে এভাবে একটু একটু করে নতুন নতুন শিখবেন। তাহলে প্রিয় ভাইরা, আমরা চলে যাচ্ছি। তাহলে যদি আপনি সিআরপিসি লেখেন, এরকমকে লেখেন, না হলে কিন্তু না, মানে ওখানে একটা ভুল ধরবে মনে মনে। নাম্বার তেমন কম দিবে না, কিন্তু ভুল ধরবে। তাহলে আমরা চলে গেলাম হলো 9 পর্যন্ত আমাদের পড়া ছিল। তাহলে 9 কি প্রশ্ন হতে পারে? 9 প্রশ্ন হতে পারে, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুসারে এমার্জেন্সি রেসপন্স টিম বলতে কি বুঝেন? এই টিমের কাজ কি? আমরা লিখব, ডিজিটাল নিরাপত্তার বিষয়ে তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য, তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য একটা সরকার একটা টিম গঠন করে দেন, যেটা পুলিশ এবং মহাপরিচালকের সমন্বয়ে। এই টিমটাকেই বলে এমার্জেন্সি রেসপন্স টিম। 9 ধারা। এই এমার্জেন্সি রেসপন্স টিমের কাজ হলো নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা, আর শুধু ছোট হাতের হবে, হ্যাঁ, ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি, এ ধরনের জিনিস শনাক্ত করা বা চিহ্নিত করা। ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি, এ ধরনের তথ্য উপাত্ত অপসারণের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা। প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনা করে বিদেশি কোনো সংস্থার সঙ্গেও আলোচনা করা, ওরা যদি না পারে ওদের সঙ্গে আলোচনা করা। এইগুলি হলো এমার্জেন্সি রেসপন্স টিমের কাজ। এটি গেল হলো 9 ধারা। প্রিয় ভাইরা, এখন আমরা যাব 10। একটা ধারা দিব, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। 10 ধারা। 10 ধারা হলো ল্যাব স্থাপন। 10 ধারাতে কি স্থাপন? ল্যাব স্থাপন। এখন ল্যাবের কথা শুনলেই আমাদের মাথায় একটা কাজ করে। ল্যাব মানে রক্ত পরীক্ষা করে, ল্যাব মানে এক্স রে করে, ল্যাব মানে প্রস্রাব পরীক্ষা করে, টয়লেট যেটা মল পরীক্ষা করে, এইগুলি পরীক্ষা করে ল্যাব। এইগুলি বুঝি না, 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 এটা তো চিকিৎসা বিজ্ঞানের ল্যাব। আমরা কি চিকিৎসা বিজ্ঞান পড়তেছি? না, আমরা কি পড়তেছি? ডিজিটাল নিরাপত্তা আইন পড়তেছি। তাহলে এই আইনের ল্যাব বলতে কি বোঝাবে? এই আইনের ল্যাব বলতে ডিজিটাল ফরেনসিক ল্যাব বোঝাবে। ডিজিটাল ফরেনসিক ল্যাব সেটা কি? প্রশ্ন হতে পারে ডিজিটাল ফরেনসিক ল্যাব, অথবা প্রশ্ন হতে পারে আইটি ফরেনসিক। আইটি ফরেনসিক, ভালো করে শুনেন, ডিজিটাল ফরেনসিক ল্যাব অথবা আইটি ফরেনসিক। এটা কাকে বলে? কাকে বলে বলার আগে আমি একটা উদাহরণ দেই। আপনারা জানেন, আমার এই মোবাইল থেকে আমি ফোন দিব আপনাকে, আপনার নাম্বারে আমার নাম্বার না উঠে আপনার ওয়াইফের নাম্বার উঠবে। আপনি দেখে মনে করবেন যে আপনার বউ আপনাকে ফোন দিয়েছে। এরকম করা যায়। আমি পারি না, কিন্তু যারা পারে তারা পারে। এখন ওর বউ ফোন দিয়ে বলতেছে, বাস্তবে কি বউ ফোন দিছে না সিটাররা ফোন দিয়েছে? সিটাররা ফোন দিয়েছে। তো সিটাররা ফোন দিছে, একটা মহিলা সিটার দিয়ে কথা বলাচ্ছে। তো ও, আপনি মনে করেন আমার বউ আমাকে ফোন দিয়েছে। বউ কি বলতেছে শোনেন। বউ বলতেছে যে আমি তো বাজারে এসেছি, একটা শাড়ি চয়েস হয়েছে, আমি শাড়িটা নিব, তুমি না করো না। আমার এই শাড়িটা কিনতে 5,000 টাকা চাইছে, নিব, তুমি আমাকে, আমার কাছে 1,000 টাকা আছে, আর তুমি 4,000 টাকা আমাকে বিকাশ করে দাও। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে বিকাশ করে দাও, এটা দোকানদারের নাম্বার। তে আপনি মনে করেন হয় বউ মনে হয়, তো বইয়ের ওই যে নাম্বার দিল ওই নাম্বারে আপনি বিকাশ করে দিলেন। পরে আপনি বইয়ের সঙ্গে যখন দেখা হলো, বইয়ের সঙ্গে কথা, তো বউ করছে যে তোমার শাড়িটা কো? তো বউ করছে কিসের শাড়ি? আরে না, তুমি যে আমার থেকে 4,000 টাকা বিকাশ করে নিলে। কই আমি নিছি? বউ আর জানে না। হায় আল্লাহ, তাহলে টাকাটা কে নিল? এই যে টাকাটা নিল, তাহলে একজন চিটার নিয়েছে। এখন এই চিটারকে ধরবেন কিভাবে? তাহলে তো ওই নাম্বারগুলি ক্রস পেন্ডিং হয়েছে কিভাবে এইগুলি বের করার জন্য আমাদের পুলিশের একটা শাখা আছে। সেই শাখাটা এগুলি কাজ করে। তারা এই ডিভাইসগুলি যাচাই বাছাই করে এইগুলিকে শনাক্ত করে দেয়, একটা প্রতিবেদন দেয় যে এই নাম্বারওয়ালা লোক নিয়েছে। এই যে সংস্থাটা এই কাজটা করে দেয়,
এই সংস্থাটাকেই বলে হলো আইটি ফরেন্সিক, ডিজিটাল আইটি ফরেন্সিক, অথবা আইটি ডিজিটাল ফরেন্সিক ল্যাবও বলা হয়, এটাকে ডিজিটাল ফরেন্সিক ল্যাবও বলা হয়। তাহলে ডিজিটাল ফরেন্সিক ল্যাবটা কাকে বলে? তাহলে সাইবার অপরাধের বিষয়ে যে সংস্থা মতামত প্রদান করেন সেই সংস্থাকে ডিজিটাল ফরেন্সিক ল্যাব বলে বা আইটি ফরেন্সিক বলে। এরা এই কাজগুলিও করে। আমার কথা আপনারা শুনতেছেন কিনা জানি না, যে আপনার কম্পিউটারে কোনো কিছু লিখছেন, লেখার পরে মুছে দিচ্ছেন, আবার ডিলিট করছেন। এই ডিলিট করলেও ওরা ওই ডিলিট করা লেখাটা আবার উদ্ধার করে দিতে পারে, এই আইটি ফরেন্সিক যারা, এটা ওই ল্যাবের মাধ্যমে ওরা করে। তাহলে ডিজিটাল ফরেন্সিক ল্যাব, ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো অপরাধ হলে, সাইবার ক্রাইম হলে, এই অপরাধগুলি শনাক্ত করার জন্য, মুছে যাওয়া লেখা উদ্ধার করার জন্য, এই হলো বিকাশে প্রতারণা হলে, এই বিষয়গুলি যাচাই বাছাই করে যে শাখা বা যে সংস্থা একটা মতামত প্রদান করেন, সেই শাখা বা সেই সংস্থাকে ডিজিটাল ফরেন্সিক ল্যাব বলে বা আইটি ফরেন্সিক বলে। এই ল্যাবটা কয়টা থাকবে? এই ল্যাবটা এক বা একাধিক থাকবে। এই ল্যাব এক বা একাধিক থাকবে। এই ল্যাবটা কি খালি সরকারি করবে না অন্য কেউ করতে পারে? হ্যাঁ, সরকারি অন্য কোনো সংস্থা যদি নিজস্ব উদ্যোগে এই ল্যাব স্থাপন করে তাহলে সরকার এটা জরিপ করবেন। জরিপ করে যদি দেখে যে হ্যাঁ গ্রহণযোগ্য, তাহলে এই বেসরকারি বা সরকারি যে ল্যাব স্থাপন হলো এই ল্যাবটাকে সরকার স্বীকৃতি দিবে যে হ্যাঁ এটার রিপোর্ট গ্রহণযোগ্য হবে, এরকম একটা স্বীকৃতি দিবে। এটাই হলো ফরেন্সিক, ডিজিটাল ফরেন্সিক ল্যাব। এটা একটা সংস্থা ধরেন, এখান থেকে রিপোর্ট দেয়। এই রিপোর্টগুলি আদালতে প্রাসঙ্গিক হয়। আমাদের পুলিশে আছে, মালিবাগে আছে, ওই যে সিআইডি অফিসের আছে, ডিজিটাল ফরেন্সিক ল্যাব আমাদের আছে, ওটাকে আইটি ফরেন্সিকও বলা হয়। প্রিয় ভাইরা, তাহলে ডিজিটাল ফরেন্সিক ল্যাব বলতে কি বোঝেন? এটা কিভাবে স্থাপিত হয়? আমরা লিখব এটা কাজ কি, এরকম বলতে পারে। তাহলে ডিজিটাল ফরেন্সিক ল্যাব, ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো অপরাধ হলে এই অপরাধের বিষয়ে যে সংস্থা ডিভাইসগুলি যাচাই করে মতামত দেন সেই সংস্থাকে আইটি ফরেন্সিক বা ডিজিটাল ফরেন্সিক ল্যাব বলে। 10 ধারা। এই ল্যাবের কাজ কি? এই ল্যাবের কাজ হলো ডিজিটাল ডিভাইসগুলি যাচাই বাছাই করে একটা মতামত দেওয়া, মুছে যাওয়া লেখা পুনরুদ্ধার করা, বিকাশে টাকা লেনদেন হলে এই নাম্বারগুলি শনাক্ত করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি কাজগুলি হলো ফরেন্সিক ল্যাবের কাজ। 10 ধারা। ক্যামেরা যাচাই করা হয়, এগুলোই কাজ করে। তাহলে 10 ধারা কি বোঝা গেল কিনা? আর দিব না। এখন এই ল্যাব যে স্থাপন হলো, ল্যাবের কাজ কি, এগুলি কি, এই পর্যন্ত বোঝা গেল কিনা দেখেন তো। ডিজিটাল নিরাপত্তা আইনে তথ্য অপসারণ ব্লক করা 8 ধারা, রেসপন্স টিম 9 ধারা, ল্যাব স্থাপন, ল্যাবের কাজ 10 ধারা। একটাই ধারা দিব। বোঝা গেল কিনা আপনারা একটু লেখেন দেখি। এখন এই 10 পর্যন্ত বোঝা গেছে কিনা? 10-এর পরে আমরা 16 পর্যন্ত যাওয়ার পরে দ্রুত যাব। এর আগ পর্যন্ত আমরা একটু স্লোই যাই, কারণ ওদিকে তো দণ্ডবিধি পড়তেছি। 17 থেকে অপরাধ শুরু, অপরাধের গুলো আমাদের দ্রুত হবে, এলা নিয়ে আমাদের কাজ বেশি নাই। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা কি শেষ করব? তাহলে কোন আইন রিভিশন করতে চাইছিলাম? আইন চাইছিলাম 177 থেকে কত পর্যন্ত? 177 থেকে কত পর্যন্ত করতে চাইছিলাম?
সিএলবিসি হুম গতকালকে তো না। 5 পর্যন্ত হয়েছে। 105 কেজি 100 একটু 5 মিনিট লাগবে, একটু আপনারা বিরক্ত হয় না, 5 মিনিট থাকেন, আমি একটু দ্রুত বলে দেয়, একটু দাগ কাটবে, একটু হলো দাগ কাটবে না। যে এই আমরা হলো এই শান্তি ভঙ্গের করার পর আবার শান্তি ভঙ্গ করলে দণ্ডিত ব্যক্তি শান্তি রক্ষার মুসলেকা 106, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা 107, রাষ্ট্রদ্রোহী সদস্যের মুসলেকা 108, ভবঘুরের সদস্যের মুসলেকা 109, পেশাদারী অপরাধীর শান্তি রক্ষার মুসলেকা 110, মুসলেকার জন্য কারণ দর্শানো 112, পড়ে শোনানো 113, হাজির না থাকলে ডাকা 114, ডাকার সঙ্গে কপি দেওয়া 115, ব্যক্তিগত হাজিরা মওকুফ 116, আদালত ম্যাজিস্ট্রেট দ্বারা অনুসন্ধান করতে পারেন 17(1), অনুসন্ধানকালে মুসলেকানে ছেড়ে দিতে পারেন 117(3), শর্ত লঙ্ঘন করলে বিনা পণায় গ্রেপ্তার 124, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ 127, বল প্রয়োগ করে 128, জনগণের সাহায্য নেওয়া প্রয়োজনে গ্রেপ্তার করা 128, সামরিক শক্তি তলব 129, সামরিক কমান্ডারের দায়িত্ব 130, এরাও বল প্রয়োগ করতে পারবে 131, মামলা করা যাবে না ও আসতে বলেন, মামলা দায়ের করা যাবে না 132, গণ উৎপাত 133 থেকে 143, জরুরি বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ দান, এটা জেলা ম্যাজিস্ট্রেট দিবেন 144, জমি জমা নিয়ে বিরোধ হলে 145, স্থিতি আদেশ, প্রয়োজনে জমি ক্রয় করা 146, নোটিশ দেওয়া 147, ম্যাজিস্ট্রেট পাঠিয়ে নিবারণ করা 148, অপরাধ প্রতিরোধ করা 149, খবর দেওয়া 150, সম্পত্তি প্রয়োজনে গ্রেপ্তার করা 151, সম্পত্তি রক্ষা করা 152, বাটখারা 153, এজাহার 154, এজাহার 2 প্রকার, মৌখিক লিখিত 154, অধর্তব্য অপরাধের খবর আসলে জিডি করা 55(1), ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত না করা, মাঝে 200, উকিলের রসিদ ছাড়া ওই উকিলের কি অপরাধ, উকিলের অপরাধটা পরে নিব 200 কত গেলাম, আর একটা দেখে কনভার্ট হয়ে গেছে, আমি কত পর্যন্ত গেলাম, হলো এজাহার 154, এজাহার ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা আমলের অযোগ্য, জিডি করে 55(1), ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করা যাবে না 55(2), ম্যাজিস্ট্রেটের অনুমতি দিলে আমলযোগ্যর মতোই তদন্ত করা যাবে 55(3), সরজমিনে আমলযোগ্য অপরাধ তদন্ত 56(1), কেউ প্রশ্ন করতে পারবে না 56(2), ম্যাজিস্ট্রেট তদন্তের অনুমতি দিতে পারে 56(3), সন্দেহ হলে মামলা নিব না, তদন্ত করব না 57, পিআরবি 257, সাক্ষী তলব 160, সাক্ষীর জবানবন্দি রেকর্ড 161(1), সাক্ষীকে প্রশ্ন করে করে লেখা সকল প্রশ্নের জবাব দিবে, এটা হলো 161(2), ফৌজদারি মামলায় পরে তার জবাব দিবে না 161(2), আবার একাধিক সাক্ষী হলে পৃথক পৃথক 161(3), সাক্ষীকে জবানবন্দিতে স্বাক্ষর করতে হবে না 162, ভয় দেখান যাবে না 163, না ভয় দেখান যাবে না তো 63, আর ম্যাজিস্ট্রেট দ্বারা রেকর্ড 164, ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবে 364 বিধান অনুসারে, রেকর্ড করার সময় ম্যাজিস্ট্রেট তাকে অভয় দিবে, তাকে বলবে আপনার কথা আপনার বিপক্ষে ব্যবহার করা হবে, আপনি 3 ঘন্টা সময় নেন, এরকম ম্যাজিস্ট্রেট বলবেন 164, নিজ থানা এলাকায় বিনা পরোয়ানায় তল্লাশি 165, অন্য থানা এলাকায় বিনা পরোয়ানায় তল্লাশি 166, রিমান্ড 167, কত ঘন্টার মধ্যে তদন্ত শেষ না করা গেলে পুলিশ হেফাজতে নেওয়া যায়, লেখেন কত ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে পুলিশ হেফাজত করা যায়, পুলিশ হেফাজতে নেওয়া যায়, কত ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে চব্বিশ ঘন্টা। তাহলে তদন্তের সময়সীমা কত যদি বলে প্রশ্ন হয়, তদন্ত ইন্সপেক্টরশিপ পরীক্ষা আসতে পারে, রশিদ স্যার তদন্তের সময়সীমা কত, তদন্তের সময়সীমা 24 ঘন্টা।
তারপরে না হলে পরবর্তী ধাপে আমরা যাই। এটা হলো 167। এটার এমসিকিউ, যারা এমসিকিউর জন্য দেখে নেন, তদন্তের সময়সীমা কত? 24 ঘন্টা, 48 ঘন্টা, 180 দিন, 380 দিন, এরকম দিয়ে দিল। 24 ঘন্টা তদন্তের সময়সীমা, 24 ঘন্টা। তদন্তের 24 ঘন্টার মধ্যে কি রিপোর্ট আদালতে দেওয়া যায়? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যেই তদন্তের রিপোর্ট দেওয়া যায়, তবে কিছু কিছু তদন্তের রিপোর্ট দেওয়া যায় না। তদন্তের ফলাফল ঊর্ধ্বতন অফিসারকে জানানো, 168। গ্রেপ্তারের পর অপর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ হলে ছেড়ে দেওয়া, 169। পর্যাপ্ত হলেও ছেড়ে দেওয়া যায়, 170। তারপরে হলো সাক্ষীকে, অবাধ্য সাক্ষীকে কোর্টে প্রেরণ, গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ, 171। সাক্ষীকে হাতকড়া পরানো যায় কিনা, আপনারা বিস্তারিত না লেখে হ্যাঁ বা না লেখেন। সাক্ষীকে হাতকড়া পরানো যাবে কি যাবে না? সাক্ষী ধরেন একের মোটা সোটা, দুধর্ষ, তাহলে এইরকমও হতে পারে, আবার ন্যাংরা খোড়াও হতে পারে। এক কথায় সাক্ষীকে হাতকড়া পরান যাবে কি যাবে না, হ্যাঁ কেউ লেখেন, কেউ না লেখেন, যে যেটা বোঝেন সেটা লেখেন। সাক্ষীকে হাতকড়া পরান যাবে না, এ পর্যন্ত সবাই না লিখলেন। ধারা লেখেন, ধারা আলামিন বলে দাও। 171-2 দেখো, 171-2 না কত আছে? 171-2 নাই মনে হয়। 2 আছে, কিন্তু 2 লাগে না। আছে, কততে আছে? 171-2 আছে না? তাহলে একের মধ্যে দেখো, বের করো না হলে। সাক্ষীকে কোনোভাবেই হাতকড়া পরানো যাবে না, যাবে না। 171-এর 1-এ আছে নাকি দেখো তো কোথায় আছে এটা, তাহলে পিআরবিতে আছে। সাক্ষীতে কোনোভাবেই হাতকড়া পরানো যাবে না, তাহলে হলো এটা 171। কেস ডায়েরি 172, পিআরবি 263-64 কেস ডায়েরি। তারপরে পুলিশ রিপোর্ট 173। পুলিশ রিপোর্ট আদালতে দাখিল করার সময় বাদীকে ফলাফল জানানো বাধ্যতামূলক, 173-এর 1-এর খ না 2-এর খ। অধিকতর তদন্ত 173। তারপরে অপমৃত্যু 174, অপমৃত্যুর বিষয়ে সাক্ষী তলব 175, ম্যাজিস্ট্রেট দ্বারা সুরতাল করা 176-এর 1, কবর থেকে লাশ তোলা 76-এর 2। প্রিয় ভাইরা, আগামী সোমবারে ক্লাসে হলো 77 থেকে বাকিটা আমরা রিভিশন করব। 77 থেকে বাকিটা রিভিশন করব। তাহলে আজকে আর আপনাদের বিরক্ত করব না, অনেক বিরক্ত করছি। তাহলে আজকের ক্লাসে কিছু হলেও পাইছেন। আমার থেকে যে 100% পেতে হবে এমন না, একটু একটু 1%, 2% এভাবে পাবেন। পেতে পেতে একসময় দেখবেন যে পরিপূর্ণ হবেন। আমার কাছ থেকে কিছু পালেন, আপনাদের বন্ধু বান্ধবের থেকে কিছু পাবেন, আপনারা নিজেও পড়বেন, পড়ে কিছু পাইয়ে যাবেন। এভাবে আপনি একসময় পরিপূর্ণতা আসবে, এভাবে আল্লাহ আপনাকে প্রমোশন হওয়ার মতো যোগ্যতা দান করবে। কোনো অবস্থায় এখনকার পরীক্ষার প্রশ্নের সিস্টেমে কোনো অবস্থায় বেশি লিখতে যাবেন না। বেশি লিখতে আমি বোঝাচ্ছি যে ধারা বেশি লিখতে যাবেন না। ধরেন আপনাকে প্রশ্ন দেওয়া হলো তল্লাশি বলতে কি বোঝেন, তল্লাশির নিয়মাবলী আলোচনা করুন। এই প্রশ্নের জন্য আমরা আমার গাইডেও অনেক রকমের ধারা অতিরিক্ত কিছু লেখা আছে, যেটা আছে হয়ে গেছে। একসময় ওইভাবেই আমরা লিখতাম, কিন্তু এখন ওই যারা খাতা কাটে ওরা বিরক্ত হয়, ওরা খালি মূল ধারা চাচ্ছে। তাহলে এই প্রশ্নের জন্য কতটুক লিখবেন? খালি তল্লাশির সংজ্ঞা লিখে 102, 103, পিআরবি 280 এটা একটা লিখলেন, এইটুকু একটা। এরপরে লিখবেন তল্লাশির পদ্ধতি, লিখবেন 102-এর 3টা ক্লজ আর 103-এর 3টা ক্লজ বা 4টা ক্লজ, এইটুকুই লিখবেন। লিখে ওর সঙ্গে পিআরবি 280 দিবেন। আমরা যে আগে লিখতাম জায়গাটা ঘিরে রাখতে হবে, এগুলা দরকার নাই।
থানায় এসে জিডি করতে হবে, এটা তো থানার কাজ, এগুলা আর করবো না। এই তল্লাশির কাজটা ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে, এটাও লিখবো না। তল্লাশি কালে অন্য জায়গায় তল্লাশি করা যাবে না, এত দরকার নাই। আপনি শুধু যতটুক চাইছে অতটুকুই লিখবেন। তল্লাশির পদ্ধতি, তাহলে কয়টা ক্লজ হচ্ছে? 102-এর 3টা আর 103-এর 3টা বা 4টা, এই 7টা ক্লজ, আর সংজ্ঞাটা 8টা, শেষ। এই 8টাই সুন্দর করে লিখবেন, লেখাটা যেন একটু টাইপ করার মতো থাকে। অতিরিক্ত আর ধারা পেঁচাপুচি করার দরকার নাই, তবে পিআরবি 280টা যেন থাকে, এতটুকুই লিখবেন। এখন আপনাকে বলা হলো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তল্লাশির ক্ষমতাপ্রাপ্ত অফিসার কারা? তাহলে আমরা জানি 23-এর 1, ওই 23-এর 1ই শুধু লিখবেন। ওই 23-এর ওই খরচগুলো, পুলিশের এরা, বর্ডার গার্ডের এরা, কর্পোরাল এরা ইত্যাদি লেখে নিচে দিবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 23-এর 1 ধারা। আর পেছানোর দরকার নাই। কিন্তু অনেক সময় আমরা করি কি, জিডি করবা যাই, ঊর্ধ্বতন অফিসার ইত্যাদি ইত্যাদি করি, এগুলি আমাদের পর্ব শেষ হয়ে গেছে। আমরা কম লিখবো, একের অ্যাকুরেট ধারা লিখবো এবং লেখাটা সুন্দর হবে। তাহলে প্রিয় ভাইরা, তাহলে আপনাদের জন্য আজকে একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নের উত্তর লিখে আপনার গ্রুপে যেই গ্রুপে আছেন, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপে উত্তরটা দিয়ে দেন, তো আমি দেখব। প্রশ্ন হলো যে তথ্য উপাত্ত ডিজিটাল ডিভাইসের সাহায্যে তথ্য উপাত্ত প্রকাশ করা হলে তা অপসারণ বা ব্লক করা যায় কি? এই প্রশ্নটা আমি এটা গ্রুপে প্রশ্নটা এখনই দিয়ে দিচ্ছি। আলামিন কিছু বলবে? আর কালকে কিন্তু টাকা দেওয়ার লাস্ট ডেট। আপনারা যদি নেগলেন্সি করেন না, আমরা ওই আপনাদের নাম্বারটা কেটে দিব, এই জন্য আপনারা, আমার মনে হয় আমি খুব বেশি টাকা নিচ্ছি, আমার মনে হয় না। অনেকেই হয়তো বেশি টাকা নেয়, আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি আপনাদের থেকে বেশি নিচ্ছি না। এই দ্রব্যমূল্যের জগতে এই 500 টাকা চাকরি করার পর এটা কিন্তু এমন একটা বেশি না। আপনারা মোটামুটি আর 5 মাস পড়তে হবে, 5 মাসে 3000 টাকার মতো ধরে রাখেন, ভিন্ন করে ধরে রেখে আপনি পড়েন। আমি এই প্রশ্নটা এখন দিয়ে দিচ্ছি। আলামিন আপনাকে আর আজকে কেউ বিরক্ত করবে না, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারা যারা টাকা দেন নাই তারা আলামিনকে দিয়ে আপনি ওর সঙ্গে কথা বলেন, আর এই 5 মিনিট পরে আপনি গ্রুপ চেক করেন। আমি একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এই প্রশ্নটা টাইপ করবেন একবারে, অতিরিক্ত লিখতে যাবেন না, লেখাটা মানে একটু টাইপ করার মতো হবে, খালি 8 ধারায় লিখবেন। তাই প্রিয় ভাইরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের উত্তর মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।